স্বাগতম পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য, ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কি অবস্থায় আছে তা তুলে ধরার চেষ্টা করে অন্য পক্ষ। বৈষম্য বিরোধী আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত নারী প্রশ্নে সরকার ও রাষ্ট্রের অবস্থান নিয়ে কথা বলছেন অনেকেই। এরই মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে নারী হেনস্থা নিয়ে তোলপাড় হয়েছে। ক্ষুব্ধ নারী সমাজ সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে নিজেদের অধিকার আর নারীর কথা তুলছেন নারীরা। এই মুহূর্তে নারীরা কি চাইছেন, তাদের কথা শুনছেন কারা? আজকে অন্যপক্ষে আলোচনা নারীর কণ্ঠস্বর শোনার সময় কি এখনই, এই বিষয়ে সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শ্যামলী শীল এবং আছেন নির্মাতা নীলিমা দোলা। আপনাদের দুজনকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি। শ্যামলী শীল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বিষয়টা আসলে আমরা আজকে বলছি যে নারীর কণ্ঠস্বর শোনার সময় এখনই, আমরা আসলে ধারাবাহিকভাবেই নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ধারাবাহিকভাবে এটা নিয়ে কথা বলছি। ক্ষুব্ধ নারী সমাজ বলে একটি সংগঠনের আপনি একজন সংগঠক, তাদের আজকে অনুষ্ঠান আছে। আমি সেই বিষয়টি সম্পর্কে জানতে চাইব। যদি প্রথমে একটু সেই বিষয়টি তুলে ধরেন যে এই ক্ষুব্ধ নারী সমাজ আসলে কারা, তারা কেন ক্ষুব্ধ এবং তাদের যে আয়োজনটি, সেই আয়োজনটি সম্পর্কে একটু জানাবেন। আচ্ছা, প্রথমে শুরু করতে চাই মানে শ্রদ্ধাভরে স্মরণ করে, কৃতজ্ঞতা প্রকাশ করে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, শহীদ হয়েছেন এবং এখনও আহত অবস্থা অনেকে আছেন। অনেকের হাত কাটা গেছে, পা কাটা গেছে, দৃষ্টিশক্তি হারিয়েছেন অনেকে। তবুও তারা কিন্তু অনেকে এইভাবে বলেছেন যে আমরা দেশের জন্য প্রয়োজনে আরেকটা হাত দিতেও রাজি আছি। তো তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ক্ষুব্ধ নারী সমাজের জায়গাটাতে যাওয়ার আগে যে বিষয়টা এখানে তোলাটা জরুরত বোধ করছি, সেটা হচ্ছে যে এই যে জুলাই অভ্যুত্থানে, সেখানে কিন্তু নারীদের একটা অভূতপূর্ণ পার্টিসিপেশন ছিল এবং এই পার্টিসিপেশনটা শুধুমাত্র একদম কোটা বিরোধী মুভমেন্ট থেকে যখন শুরু হয়েছে, সেই জুন থেকে শুরু করে তারপর যদি আমরা দেখি যে যখন এটা আরও বিশাল আকার অভ্যুত্থানের রূপ নিল, সেখানে মেয়েরা যেরকম স্লোগান দিয়েছে, মেয়েরা দিন রাতের পরোয়া করে নাই, তারা মাঠে থেকেছে, তারা এমনকি হামলার শিকার হয়েছে, অনেকে রক্তাক্ত হয়েছেন। এবং আমরা ভেবেছিলাম যে এই হামলার পরে, কিংবা পরাজিত শক্তিরা ভেবেছিল যে এই হামলার পরে বোধহয় মেয়েরা আর ব্যাক করবে না, কিন্তু তারা ব্যাক করেছে। এবং তারা শুধুমাত্র হামলার শিকার হয়েছে সেটা না, তারা কিন্তু তাদের ছাত্র বন্ধুদের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র নারীরা না, এমনকি আমরা দেখব যে মারা যখন অভিভাবক হিসেবে সন্তানের পাশে দাঁড়িয়েছেন, আমি তো ওই দৃশ্যটাকে একটা অভূতপূর্ব দৃশ্য বলবো, যেখানে পুলিশ সন্তানকে ধরে নিয়ে যাচ্ছে, মা পিছন থেকে পিঠ চাপড়ে দিচ্ছে। এর চেয়ে তো আসলে সাহসী দৃশ্য আর বাংলাদেশের জন্য হতে পারে না। নারী সাংবাদিকরা ছিলেন মাঠে, নারী শিল্পীরা ছিলেন মাঠে, কিন্তু আমরা দেখেছি যে এই যে নারীদের এত বড় জাগরণ, এত বড় অংশগ্রহণ, সেইটা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে সরকার হচ্ছে বা যে রাষ্ট্র সমাজ কাঠামো তৈরি হচ্ছে, সেখানে আমরা দেখব যে এই নেতৃত্ব কোথায় যেন সঠিক মূল্যায়ন পায়নি। আমরা দেখব যে যখনই সরকার গঠন হলো, সেখানে ছাত্রদের ভেতর থেকে 2 জন উপদেষ্টা গেল। আমরা কিন্তু শুরুতে প্রত্যাশা করেছিলাম যে অন্তত পক্ষে একজন নারী ছাত্র যাবে। এইটা কেন যেন আমরা খুব স্বাভাবিকভাবে প্রত্যাশা করেছি যে এত বড় একটা ফেসিবাদ বিরোধিতা এবং বৈষম্য বিরোধিতার যে আহ্বান, কিন্তু সেটা আমরা দেখিনি। এমনকি আমরা যে দেখছি যে এই আন্দোলনের পরে যে বিশাল রাজনৈতিক উত্থান ঘটছে, সেখানেও আমি জানি না, আমি এটা ফিল করছি যে সেখানে শুধুমাত্র পুরুষের সংখ্যা বেশি সেটা না, সেখানে রীতিমতোভাবে একটা যেটাকে আমরা একেবারে হেজিমানিক্যালি একটা ম্যাসকুলিন একটা পলিটিক্স হচ্ছে। তো সেই সব জায়গা থেকে আমরা ক্ষুব্ধ নারী সমাজ মনে করছি যে এখনই আসলে আমাদের কথা বলার সময় আমরা একটু জাস্ট শুরু করে দিই। যে শুরুতে বলতে চাই যে ক্ষুব্ধ নারী সমাজ কারা। আমরা একদম জুলাই অভ্যুত্থানের সময় যখন বিশেষ করে এত নৃশংসভাবে ছাত্র হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো এবং সেটা রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হলো, তার পরপরই আসলে আমরা লাশের হিসাব চেয়ে আমরা হত্যাকাণ্ডের প্রতিবাদে দাঁড়িয়েছিলাম এবং তারপরে নানাভাবে আমরা ওই গোটা সময়টা
জুড়ে আন্দোলনে দাঁড়িয়েছি, হামলার শিকার হয়েছি। এখন সেই ধারাবাহিকতা আমরা এখন ভাবছি যে সময় এসছে এই সময়টাতে আসলে নারীদের বিষয়ে কথা বলার, সংলাপ করার। কারণ নতুন বাস্তবতায়, নতুন রাজনৈতিক পরিস্থিতিতে আমরা নারী প্রশ্নে কি কি সম্ভাবনা, চ্যালেঞ্জ দেখছি এবং সেই জায়গা থেকে আসলে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জায়গাগুলি কোথায়, সেগুলো নিয়ে অ্যাড্রেস করবে ক্ষুব্ধ নারী সমাজ, যেটা আজকের আমাদের বিকেল 3টায় একটা প্রোগ্রাম আছে। সেখানে আমরা সমাজের নানা শ্রেণী পেশার নারীদেরকে আহ্বান করেছি। আমি আবারও আপনার কাছে ফিরবো। আমি একটু নীলিমা দোলা আপনার কাছে যদি প্রশ্ন রাখি, যেটি বলছিলেন শ্যামলী শীল, যে কোথায় যেন নারীদের কণ্ঠস্বর একটু কম শোনা যায়। আপনি আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা একজন নারী, আপনার কাছেও কি একই রকম মনে হয় যে নারীর কণ্ঠস্বর এখন একটু পেছন দিকে চলে গেছে? হ্যাঁ, মানে একটা গণ আন্দোলনে তো আসলে অংশীদার সকলেই থাকে, নারীরা থাকেন, নানান শ্রেণীর পেশার মানুষেরা থাকেন এবং সকলেই থাকেন। তো আমার যেটা মনে হয় যে ক্ষমতাকে কুক্ষিগত করার যে প্র্যাকটিস আসলে আমরা করে আসি, বা ফ্যাসিবাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে আসলে ক্ষমতা কুক্ষিগত করার জন্য আমরা অনেক কিছুকে সাইড করে সামনে এগিয়ে এসছি। আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা যখন গণমাধ্যম দেখি, যখন নানান রকমের প্রেস ব্রিফিং দেখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা তাদেরকে যখন দেখি, আমরা দেখি যে তারা অনেক অংশীজনকে সাইডে রেখে সামনে আসলে এগিয়ে যাওয়ার যে প্রবণতা, সেইটাকে আসলে আমি প্রশ্ন করতে চাই। এবং সেখানে নারী প্রশ্নে আমার কাছে কেমন মনে হয় যে নারীকে তারা একটা বর্গ আকারে দেখছেন। কিরকম বর্গ? একটি মিটিংয়ে তারা বলছেন যে ঠিক আছে, 2জন নারী দিয়ে দাও, একজন নারী দিয়ে দাও, মানে একটা টোকেনিজম। ইনক্লুসিভিটি আসলে এটা নয় যে আমি 10জন মানুষ আছে, একজন নারী, একজন আদিবাসীকে নিয়ে আসলাম, সেটা নয়। আপনার সাংগঠনিক চর্চা এমন হওয়া প্রয়োজন যেখানে সকল স্তরে নারীরা আসতে সেফ বোধ করে। এবং নারী কক্সবাজারে যে ঘটনাটা ঘটেছে সেটাকে যদি আমি একটু রেফার করি, যে ঠিক আছে সেখানে আমরা খুব দ্রুত এক ধরনের অ্যাকশন দেখতে পেয়েছি, কিন্তু সেই অ্যাকশন কি আসলে আমরা অনেক কথা না বললে, সোশ্যাল মিডিয়া তোলপাড় না করলে হতো? অর্থাৎ সমাজের মানুষ মনে করছে যে নারীদের সাথে এই ধরনের আচরণ করা যায়। সেই সামাজিক পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে আসলে তাদেরকেও সক্রিয়ভাবে নারীর প্রশ্নে কথা বলতে হবে এবং নারীদেরকে ইনক্লুড করার জন্য দলগত অবস্থান, সাংগঠনিক অবস্থানকে ওপেন রাখতে হবে, যাতে মেয়েরা মনে করে যে তারা সেফ, যে কোনো পোশাকে, যে কোনো আচরণে, যে কোনো ভাবেই তারা সেফ। বর্গ আকারে 2জন নারী আপনি নিয়ে নিলেন, যে সমাজের 2জন নারী তাকে আমি দিয়ে দিলাম, সেভাবে তো আসলে ঘটনাটা সমাধান করা সম্ভব না, সেটা আমি মনে করছি। শ্যামলী শীল, একটি বিষয় যে আপনি দেখেন যে এখনও সেই একই, আমরা এর আগেও যা দেখেছি এখনও সেই একই বিষয় দেখছি। নারীর ইস্যুটা যেন খুব একটা পেছন দিককার ইস্যু, এবং এখন আরও অনেক কিছু ঘটছে, মব ইনজাস্টিস হচ্ছে, হ্যাঁ, নানান ধরনের ঘটনা ঘটছে, কোথাও কিন্তু নারী ইস্যুটা সেইভাবে আর নাই। এবং যেটি বলছিলেন নীলিমা দোলা, যে কক্সবাজারের ঘটনাও একই, আমরা আগেও দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি তোলপাড় ওঠে তাহলে এটার একটা কুলকিনারা হয়, তা না হলে হয় না। একই পরিস্থিতি যদি চলে তাহলে আসলে কি দাঁড়াচ্ছে? আমরা মানে আন্দোলন করে আসলে তাহলে কোথায় এসে দাঁড়ালাম? না, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সামনে চ্যালেঞ্জ আসলে অনেক বেড়েছে। যেটা আপনি মব জাস্টিসের কথা বললেন, সাথে সাথে কক্সবাজারের যে ঘটনাটা, সেখানে তো একভাবে মানে ধর্মবিদ্বেষী উপাদান আমরা দেখতে পাই। এবং আমরা দেখছি যে এই জুলাই অভ্যুত্থানের পরে একসময় যেভাবে ধর্মীয় গোষ্ঠীগুলো এখানে সাপ্রেস অবস্থার মধ্যে ছিল, সেটার কিন্তু একটা বড় রকমের উত্থান ঘটছে। তো সেটাও একটা বাস্তবতা ছিল যে আগের সরকার তাদেরকে ভীষণ রকমভাবে সাপ্রেস রেখেছে, হয়তোবা এখন এই মুক্ত পরিবেশে তারা কথা বলার সুযোগ পাচ্ছে। এখন কথা তো আমরা কাউকে দমন করতে পারবো না, কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে এই কথা বলার মধ্যে আসলে নারী বিদ্বেষী উপাদান আছে কিনা। যেটা কক্সবাজারে ঘটলো সেটা তো আসলে ভয়ঙ্কর একটা ঘটনা, যেভাবে এতগুলো ছেলে এই ট্রমার পরে আমরা একজন নারী হিসেবে ওই ধরনের একটা পর্যটন কেন্দ্রে যাওয়াটা কিন্তু আসলে খুবই রিস্কি। তার চেয়েও বড় কথা যেটা আপনি বললেন যে আসলে আমরা এইরকম প্রত্যাশা করেছিলাম কিনা। আমার আরেকটা জিনিস কনসার্নের বিষয় মনে হচ্ছে, সেটা হচ্ছে যে এখন যে ছাত্র নেতৃত্ব সামনে আসছে তাদের মধ্যে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, একটা প্রবণতা আছে যে ধর্মকে ইনক্লুসিভ রেখে ভবিষ্যৎ সময় রাজনীতি, রাষ্ট্র পরিচালনা এগিয়ে নেওয়ার একটা, আমি জানি না সেটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা ঐতিহাসিকভাবে দেখেছি যে ধর্মের সাথে, আমি জানি না সেই ইনক্লুসিভ ধর্মের ধরন কি হবে, সেগুলো আমাদের নিশ্চয়ই সামনের দিন আরও পাঠ করতে হবে। কিন্তু ঐতিহাসিকভাবেই কিন্তু আমরা দেখেছি যে ধর্মের সাথে নারী প্রশ্নের ইকুয়েশনটা এত বেশি সহজ ছিল না। ফলে এই ইনক্লুশনের মধ্যে নারীর
পরিস্থিতি কিভাবে দাঁড়াবে, কিংবা হচ্ছে আমরা এই যে প্রশ্নের মধ্যে কিন্তু নারী প্রশ্নটা খুব একটা আসে না। তার চেয়ে বড় কথা এই যে আমরা যেরকম ক্ষুব্ধ নারী সমাজের বিভিন্ন প্রতিনিধিরা দেখা করেছিলাম প্রধান উপদেষ্টার সেখানে সাথে, স্পষ্ট বলা আমাদের হয়েছে একটা যে প্রধান ধর্মকে দাবি আলাদা ছিল রাখতে যে আমরা সিরো সনদের জন্য পূর্ণ বাস্তবায়ন করা হয়, কিন্তু এই ইনক্লুসিভ ধর্মের মধ্যে কি সিরো সনদের পূর্ণ মানে বাস্তবায়ন, সিডোর যে রিজার্ভেশন ছিল সেই দুটো আমরা কি আসলে উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকার পাবো, বা আমাদের যে ম্যারেজ ল যেটা আমরা অনেক বছর ধরে ইউনিফর্ম ফ্যামিলি কোডের কথা আওতায় দাবি আনতে তুলেছি চাচ্ছি। সেটাকে আমরা পাবো? ফলে এইটা যদি না পাই তাহলে তো আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম এই আন্দোলনের কাছে, মনে হয়েছিল যে নতুন একটা সমাজ বোধহয় তৈরি হতে যাচ্ছে যেখানে সত্যিকার অর্থেই নারী পুরুষের মধ্যে বৈষম্যটা থাকবে না, ধাক্কা খাচ্ছে। সেটা ধাক্কা খাচ্ছে। নীলিমা দোলা, আপনার কাছেও একই প্রশ্ন, যে আপনারা যেহেতু সরাসরি ছিলেন এবং আপনাদেরই প্রতিনিধিরা বা আপনাদের বয়সী প্রতিনিধিরাই এখন প্রতিনিধিত্ব করছেন সরকারেও, এই ইনক্লুসিভনেস যেটি বলছিলেন শ্যামলী শীল, আপনি কি মনে করেন যে হ্যাঁ নারী যথেষ্ট পরিমাণ ইনক্লুসিভ হতে পেরেছে? আসলে শ্যামলী শীল যেটি বলছিলেন যে এখন যে গোষ্ঠীগুলো সাপ্রেস ছিল তারা কথা বলতে শুরু করেছে, এরকম কয়েকজনের খেলাফতের সংবিধান ইত্যাদি নানান রকমের হচ্ছে কাগজপত্র এবং বুকলেট আমার কাছে আমি বেশ কিছু সময় পেয়েছি, সেখানে কোথাওই আসলে নারীকে ওইভাবে ক্ষমতা প্রদানের কথা বলা হয় না যেভাবে আমরা ভাবি। মানে আমরা তো ভাবি যে নারী এবং পুরুষ আসলে সমানভাবে সমান দালে সমাজে অংশগ্রহণ করবে, তাদের যে রাষ্ট্র ব্যবস্থার কথা তারা চিন্তা করে সেখানে কিন্তু আমরা এই সংযুক্তি আসলে দেখি না। ফলে নতুন বাংলাদেশে যদি ধর্মকে ইনক্লুড করে আমরা নতুন কোনো ধরনের রাজনৈতিক পথের কথা চিন্তা করি, সেখানে নারীকে কিভাবে ইনক্লুড করা যায় সেই ব্যাপারে বা নারীর অবস্থানটা সেখানে কি হবে সেই ব্যাপারে পরিষ্কার করা জরুরি। আমরা জামাতের আমিরকে দেখেছি, খালেদ মহিউদ্দিনকে উনি একটি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আসলে নতুন বাংলাদেশে নারী এবং অন্যান্য প্রশ্নে আপনি আসলে কি ধরনের কথা বলবেন, তখন উনি বলেছেন নতুন করে আমরা একটা জিনিস সৃষ্টি করব, নতুন করে একটা পথ তৈরি করব যেখানে নারীরাও কাজ করতে পারবে। আমার কথা হচ্ছে সেই ব্যাপারে আপনারা পরিষ্কার করেন, কারণ ধর্মের সঙ্গে নারীর এবং নারীর সাথে দুনিয়ার তো আসলে কোনো ক্ল্যাশ নাই। আমরা তো বলছি একটা যুদ্ধ ঘোষণার পরিস্থিতির কথা না, সকলে যেন পড়াশোনা করতে পারে, খেলতে পারে, মাঠে যেতে পারে, এই ধরনের একটা ইনক্লুসিভ পরিস্থিতি কিভাবে আপনারা সৃষ্টি করবেন সেই দায়িত্ব আসলে শেষ পর্যন্ত যারা এখন রাষ্ট্র গঠনের দিকে যাচ্ছে তাদের উপরে বর্তায়। সেই আশাই আসলে আমরা করছি যে, এবং তাদেরকে সাহায্যও করতে চাই। আসলে একটা বিরতির সময় পৌঁছে গেছি, নীলিমা দোলা এবং শ্যামলী শীল ফিরে এসে বাকি আলোচনায় ফিরবো। অন্য পক্ষে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার অন্য পক্ষে। আজ কথা বলছি নারীর কণ্ঠস্বর শোনার সময় কি এখনই, এই বিষয়ে। শ্যামলী শীল, আপনার কাছে প্রশ্ন, ইনক্লুসিভ যে বিষয়টি আপনি বলছিলেন যে ইনক্লুসিভিটি, আমি যতটুকু জানি যে যারা ক্ষুব্ধ নারী সমাজের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছিলেন আপনারা, সেখানেও এই প্রশ্নটা ছিল যে নারীর প্রশ্নে বা ধর্ম বিষয়টা আসলে ব্যক্তিগত জীবনাচারের মধ্যে রাখতে হবে, স্পষ্ট করে বলা হয়েছিল। এখন কি দেখছেন, মানে এই সাক্ষাতের পরে কি অবস্থার কোনো হেরফের হয়েছে? আমার কাছে মনে হচ্ছে দুইটা বিষয়, একটা তো হচ্ছে যে সরকারের পলিসি কী হবে, আরেকটা হচ্ছে সংস্কৃতিগতভাবে সমাজের মধ্যে কি বিরাজ করছে। তো যেটা আমি শুরুতেই বললাম যে কালচারালি কে কী করবে, এটা তো আসলে সরকার যদি দমনমূলক নীতিতে যায় তাহলে তো আগের মতো অবস্থানেই যাবে। তো আমরা আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি, এখন নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, আমাদের অনেকগুলো দাবি ছিল, ফলে মানে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আসলে কি পরিস্থিতি দাঁড়ায়। তো একটা বিষয় হচ্ছে যেটা মানে বললেন, আপনি নিজেও বললেন যে ক্ষুব্ধ নারী সমাজের অনেকে যারা ওখানে ছিলেন তারা এই প্রসঙ্গটা সামনে এনেছে যে মানে ধর্মকে আসলে ব্যক্তিগত পর্যায়ে রাখতে হবে। এবং আমিও যখন ব্যাখ্যা করেছি যে এই যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলা হচ্ছে ধর্মকে রেখে, হয়তোবা এখনকার পপুলার রাজনীতি তার নিজের স্বার্থে সেদিকেই এগোবে, সেটা আমাদের প্রত্যাশা ছিল যে জেনারেশন যে বোধহয় আরেকটু অ্যাডভান্স চিন্তা করবে, সেরকম হয়নি। মানে আমি আপনাকে একটা কথা শুধু বলতেছি, ধর্মকে রেখে আমাদের প্রত্যাশা হচ্ছে যে কেননা শুধুমাত্র আমার বাংলাদেশের আমি নাগরিক, সেই পরিচয়ের ভিত্তিতেই কিন্তু একটা কালেকটিভ জায়গা তৈরি হওয়া উচিত, যাতে সেটাই সত্যিকার অর্থে এই আন্দোলনের এসেন্সের জায়গা ছিল। আমি আপনাকে একটু যদি আসলে দুঃখিত থামাই, দোলা এবং আপনার দুজনের কাছে আমার একই প্রশ্ন, যে এই যেহেতু আমরা বলছি যে নারীর কণ্ঠস্বর শোনার সময় কি এখনই কিনা, আমরা দেখছি যে সব মানুষ যার যার দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে গেছে। নারীদের আসলে এই মুহূর্তে আপনি কি মনে করেন যে কি দাবি নিয়ে, যদি আমি তিনটার কথা বলি, যে তিনটা দাবি
আমরা নিয়ে যেতে পারি, সামনে আগাতে পারি, কি সেই দাবি হতে পারে, বা ক্ষুব্ধ নারী সমাজ যদি মনে করে যে কি ধরনের এই মুহূর্তে যদি বলি যে যেহেতু এখন রাজনীতি অনেক কিছুকে নির্ধারণ করছে, প্রথম একটা দাবি আমরা ওখানেও জানিয়ে এসেছি এবং ক্ষুব্ধ নারী সমাজের পক্ষ থেকে আজকেও আমরা তুলব। আমরা চাচ্ছি যে একটা নারী অধিকার কমিশন হোক। এতগুলো কমিশন হলো, প্রায় 6টা কমিশন হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু নারী অধিকার কমিশন বা শ্রমিক অধিকার কমিশন, যাদেরকে বোধহয় ওনারা বিবেচনার মধ্যেই নিচ্ছেন না, সেটা এখন আমরা দেখি নাই। নারী অধিকার কমিশন হলে পরে আমরা হয়তোবা আমাদের দাবিগুলো আরও স্পষ্টতই জানাতে পারবো এবং সেখান থেকে আরও নিশ্চয়ই বিজ্ঞজনেরা যদি সেখানে থাকেন তাহলে আমরা সুনির্দিষ্ট আমাদের নারী বান্ধব নীতিমালা আমরা সামনে পাবো। দ্বিতীয়ত আরেকটা বিষয়, আপনি 3টা বিষয় বলেছেন, আরেকটা আমরা মনে করছি যে রাজনীতিতে নারীর যে অংশীদারিত্ব, ন্যায্য অংশীদারিত্ব নিশ্চিত করা, সেটা তো একটা তো আমাদের যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে বলা আছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একদম তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত 33% নারী থাকতে হবে। আর রাজনীতিতে ন্যায্য প্রতিনিধিত্ব, আর আরেকটা যদি একটু বলেন। আরেকটা হচ্ছে যে আমাদের সমাজে ভীষণ রকমভাবে যৌন সহিংসতা আছে, এটা আগেও ছিল, এখনো আসলে এটা যে খুব ব্যতিক্রম ঘটছে সেটা না। আমি আপনার কাছ থেকে 3টি পেয়ে গেছি, আমি একটু দোলার কাছে শুনতে চাই। দোলা, আপনি যেহেতু একদম সক্রিয়ভাবে আন্দোলনে ছিলেন, আপনার কি মনে হয় যে আপনি যদি দাবি তুলতে বলা হয়, আমার মনে হয় যে প্রথমটা হচ্ছে যে এখন যে নতুন দল গঠন হচ্ছে বা যেগুলোই হচ্ছে না কেন, রাষ্ট্রীয় রাজনীতিতে নারীর অংশগ্রহণকে শতভাগ নিশ্চিত করা। নারী শ্রমিক যারা যেখানে আছেন তাদেরকে, নারী এবং শ্রমিক প্রশ্ন শ্যামলী ছিল, আমি আশা করি আমার সাথে একমত হবেন যে নারী শ্রমিকদেরকে আসলে ভালো মতো পেমেন্ট করা, ঠিকঠাক পয়সা দিয়ে তাদেরকে তার শ্রমটাকে কেনা, সেই ব্যাপারে নিশ্চিত করতে পারলে আমার মনে হয় সমাজের নানান স্তরেই আসলে সেই জায়গা থেকে এক ধরনের বৈষম্য কমে আসবে। আর বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ যদি হয়, বৈষম্য বিরোধী এই শব্দটি যত জনপ্রিয় হয়েছে গত কয়েক মাসে, তাহলে কোনো খাতে আপনি বৈষম্য করতে পারবেন না। এখন কে হিজাব পরেছে, কে হচ্ছে ছোট কাপড় পরেছে, অবশ্যই জসমিন দেশে যদচার বলে একটি কথা আছে, আমাদের কালচারাল কাপড় চোপড় অবশ্যই আমরা আশা করতে পারি যে আমার কালচারের আশেপাশের লোকজন কাপড় পরবে, কিন্তু তার বাইরেও তো আসলে প্রত্যেকের একটা পোশাকের যে স্বাধীনতা, পোশাকি স্বাধীনতাটা শুধুই পোশাকি স্বাধীনতা নয়, এটা আপাত দৃষ্টিতে অনেক ধন্যবাদ। আমি বোঝা গেছে, আমার মনে হয় আপনারা সম্পত্তির উত্তরাধিকার আইনটা নারী অধিকার কমিশনের মধ্যে যদি ঢুকে যায় তাহলে হয়তো আরো ভালো কিছু হবে। অনেক ধন্যবাদ শ্যামলী, শীল এবং দোলা। আমাদের হাতে একদমই সময় নেই, কথা হবে নিশ্চয়ই আবারও। ধন্যবাদ দুজনকে। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।